আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস দুই শুদ্ধমান উন্মাদনা, লেখিকা তাবাসসুম খাতুন, পর্ব সংখ্যা ১৬, ভয়েস বাই আরবি। পার্টির আয়োজন করা হয়েছে বাড়িতে। এটা শুনে চৌধুরী বাড়ির ছোটরা বায়না ধরলো তাদের শপিং করাতে নিয়ে যেতে হবে। সিমিরাও তাই যাবে। বাড়ির প্রতিটা পুরুষ বিজি। কালকে বিজনেসের জন্য পার্টি রাখা হয়েছে। বাড়ির মহিলারা সবাই কাজে ব্যস্ত। এখন তাদের নিয়ে যাওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মেহেরিমা তাদের কাছে আসে। সবাই মুখ গোমড়া করে বসে আছে। কে নিয়ে যাবে তাদেরকে? তবে শপিং আজকেই করবে বলে সবাই ঠিক করেছে, সেটা যেভাবেই হোক না কেন। তাদের এমন অবস্থার মধ্যে তিহান বাড়ির ভিতর ঢুকলো ফোন স্ক্রল করতে করতে। মেহেরিমা তিহানকে দেখে খুশি হয়ে ডাকলো, তিহান। তিহান তার আম্মুর কাছে গেল। মেহেরিমা হাসি মুখে বলল, তোর বোনদের আর ভাইকে একটু শপিং করাতে নিয়ে যা তো বাবা। তিহান সবার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসতে বলো সবাইকে। বলে তিহান বাড়ির বাহিরে গেল। তিহানের পিছু পিছু সবাই গেল। একটা গাড়ির মধ্যে তারা বসলো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এদিকে সবাই গল্পে মশগুল আর তিহান নিজের মতো ফোন স্ক্রল করতে ব্যস্ত। ৪০ মিনিটের মধ্যেই তারা শপিং মলে পৌঁছে গেছে। সবাই একে একে নামতে লাগলো। সিমি সবার উদ্দেশ্যে বলল, একে অপরের হাত ধরে হাঁটবে, হারিয়ে গেলে না খুঁজে বাড়ি ফিরে যাব। সিমির কথা শুনে পিহু হেসে বলল, সিমি আপু, তুমি নিজেই সাবধানে হাঁটাচলা করো, নয়তো আমাদের ভাইয়া এক লাথি মেরে তোমাকে উগান্ডায় পাঠিয়ে দেবে। পিহুর কথা শুনে সবাই হাসছিল। আর সিমি চোখ রাঙিয়ে বলল, হব্বেডি, তোর ভাইয়া আমার কিছু করতে পারবে না, এখন ভিতরে চল। বলে সবাই ঢুকলো। সামিয়া আর সিমি একসাথে, যারা আর রাত্রি একসাথে, আর তাজ, তিহান, পিহু, মিহু চারজন একসাথে আছে। এখানে সেখানে ঘুরে ঘুরে শপিং করছে। সিমি ফিসফিস করে সামিয়াকে বলল, সামু, আজকে বিয়ের একদিন হয়ে গেল, কেমন অনুভূতি হচ্ছে বল। সামিয়া নাক মুখ ছিটকে বলল, জঘন্য, অসহ্য, বাজে অনুভূতি একটা। সিমি হেসে বলল, বাহ, তোর অনুভূতিগুলো আমি বাঁধিয়ে রাখবো দেওয়ালে। সামিয়া বলল, চুপ কর শ্যামরি, আমি সত্যি সত্যি অতিষ্ঠ ওই ছেলেকে নিয়ে। আচ্ছা, ভাইয়াকে মানছিস না কেন? কি খারাপ আছে ভাইয়ার মাঝে? ভাইয়া দেখতো মাশাল্লাহ, কাজ করেও মাশাল্লাহ, ভদ্রতাও মাশাল্লাহ, কথাগুলোও মাশাল্লাহ। সামিয়া একটু মন খারাপ করে বলল, আমি জানি সে কোনো দিক থেকে খারাপ না, বরং আমি তার যোগ্য না সিমি। আমার যা পাওয়ার কথা তার থেকেও বেশি পেয়েছি, এতটা পারছি না সইতে। তার তো আমার হওয়ার উচিত ছিল না। সিমি ভ্রু কুঁচকে বলল, কেন? তুই যোগ্য না? তুই এটাই ডিজার্ভ করিস সিমু। এটা তোর কপালের লেখা। তাহলে মানতে বাধ্য হচ্ছিস না কেন? সামিয়া ওইভাবে বলল, তুই জানিস আমি একজন ধর্ষিতা। ধর্ষিতাদের এত কিছু পাওয়া বেমানান। আমি এসবের যোগ্য না। তোর ভাইয়া আমার পাশে থাকতে পারে না, আমি তার যোগ্য না। সামিয়ার কথা শুনে সিমি ধমক দিয়ে বলল, কুত্তি, চুপ করবি তুই? তুই ধর্ষিতা, এতে তোর কোথাও দোষ আছে? দোষ তোর কাপুরুষদের। তুই তো নিষ্পাপ এক ফুল। তুই কলঙ্কিত না, আর না তুই ধর্ষিতা। সামিয়া বেঞ্চের উপর বসে পড়ল। সিমিয়া বসলো সামিয়ার কাছে। সামিয়া ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর বলল, আমি ধর্ষিতা, সেটা তো এটাই, তাই না সিমি? সে যখন জানবে তখন তো আমাকে অবহেলা করবে। তাহলে যোগ্য তো আমি ওর কখনোই হব না। সামিয়ার কাঁধে সিমি হাত রেখে বলল, সামু, জিহান ভাই সব জানে তুই ধর্ষিতা, সেটা সে জানে। সবকিছু জেনে বিয়ে করেছে তোকে। আমি চাই না আমার বোন কষ্ট পাবে পরবর্তীতে এ বিষয় নিয়ে সব জানতে পারলে। তাই তো বিয়ের আগে সবকিছু বলে দিয়েছি। জিহান ভাই ভাবছিল কিছু সময়, অতঃপর তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিল নিজের সম্মতিতে। কোনো উদ্দেশ্য নেই ভাইয়ার। সিমির কথা শুনে সামিয়া সিমির দিকে তাকিয়ে বলল, কি? সিমি মাথা নাড়ল। সামিয়া সিমির মাথায় চাটি মেরে বলল, কুত্তি, তুই কেন ওকে আমার সব কথা বললি? বল, আর কি কি বলেছিস? সামিয়া মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো। সামি সিমিয়ার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো। সামিয়ার হাত ধরে টেনে বলল, ম্যাম, এখন চলেন শপিং করতে, পরে বকবক হবে। বলে স্বামীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল শপিং করার জন্য। দুজনে এটা সেটা নিয়ে কথা বলছে। তাদের এভাবে হাঁটার মধ্যে একটা হুডি পরা লোক এসে সিমিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। নিজের মতো যেতে লাগলো। সিমি পায়ে ব্যথা পেয়েছে। সে পায়ে হাত দিয়ে লোকটার উদ্দেশ্যে বলল, এই কালো হুডি পরা লোক, সমস্যা কি আপনার? এভাবে ফেলে দিলেন কেন? লোকটার পা থেমে গেল। সে সিমির দিকে তাকালো। হুডি পরা আছে বলে লোকটার মুখ দেখা যাচ্ছে না। সামিয়া সিমিকে ধরে দাঁড় করালো। সিমি আবারও বলল, চোখ নেই নাকি আপনার? ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। অসভ্য, আমার পায়ে ব্যথা লাগছে, এই ব্যথাকে ভোগ করবে। লোকটা ঘাড় কাত করে সিমির দিকে এক পলক তাকিয়ে হুডির ভিতরে বাঁকা আসলো, অতঃপর নিজের মতো করে চলে গেল। লোকটার পিছু পিছু কিছু কালো পোশাকধারী ৫-৬ জন লোকও গেল। সিমি আর সামিয়া ওদিকে হা হয়ে তাকিয়ে রইল। ওরা যেতেই সামিয়া বলল, মনে হয় কোনো বিজনেসম্যান হবে। সিমিয়া মাথা নাড়ল, বলল, হতে পারে। তাই বলে এমন ছ্যাঁচড়ামো করবে?
সামিয়া কিছু বললো না, বলল তোর আর কিছু কিনতে হবে না, চল গাড়িতে উঠে বসি। সিমি ইনোসেন্ট ফেস করে বলল হাঁটতে কষ্ট হচ্ছে। সামিয়া বলল আমি তো জামাই না যে তোকে এখন কোলে করে নিয়ে হাঁটবো, হেঁটে চল বোন। বলেই তুমি সামিয়ার বাহু ধরে হাঁটতে লাগলো। সোজা নিজের গাড়িতে গিয়ে বসলো তারা। সিমির পায়ে প্রচন্ড ব্যথা করছে, সে সামিয়ার কাঁধে মাথা রেখে চুপটি করে শুয়ে রইল। রাত 10টা বেজে 5 মিনিট। হুট করে সিমির ঘুম ভেঙে গেল, অস্বস্তি ফিল হচ্ছে, গা ঘেমে যাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করলো, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। কিছুক্ষণ পর উঠে বসলো। সিমি তখন গাড়ির ভিতর ঘুমিয়েছিল। তারা বাড়িতে ফেরার পর নিশানকে ডাকা হয়েছে, আর নিশান সিমিকে কোলে করে রুমে নিয়ে এসেছে। এসে সেই যে ঘুমিয়েছে সিমি, এখন ঘুম ভাঙলো তার। সোফার দিকে চোখ দিতেই দেখলো নিশান এখন ল্যাপটপে কাজ করছে। সিমি কিছু না বলে বেড থেকে নিচে নেমে যেই হাঁটতে যাবে, উফ বলে পা ধরে বসে পড়ল। নিশান দ্রুত ল্যাপটপ রেখে সিমির কাছে আসলো, ভ্রু কুঁচকে বলল কি হয়েছে। সিমি মুনমিন সুরে বলল পায়ে ব্যথা লাগছে। ব্যথা পেলে কি হবে? পড়ে গিয়ে। নিশান দাঁতে দাঁত চেপে বলল চোখ কি আলমারিতে রেখে গিয়েছিলি? সিমি কোনো উত্তর দিল না, পা ধরে বসে রইল, ভীষণ ব্যথা করছে। নিশান হাঁটু মুড়ে ফুলরে বসলো। সিমির মুচকে যাওয়া পাটা নিজের হাঁটুর উপর নিল, সুন্দরভাবে পাটা ধরে ঘুরে সিমির দিকে তাকিয়ে মুচড়ে দিল। সিমি ব্যথায় চিৎকার দিয়ে উঠল। নিশান সিমির পা ফেলে দিয়ে বলল হেঁটে থাকে এবার। সিমি চোখ খুললো, পা নামালো, ফ্লোরে ভর দিয়ে উঠে দাঁড়ালো। না, ব্যথা আর নেই। সিমি খুশি হয়ে নিশানকে থ্যাংক ইউ জানাবে, তখনই নিশান সিমিকে বন্দি করে নিল। সিমিকে বেডে বসিয়ে সিমির দুই পাশে হাত রাখে সিমির মুখোমুখি এসে তাদের দাঁত চেপে বলে তুই কার পারমিশন নিয়ে শপিং করতে গিয়েছিলি? সিমি একটা ঢোক গেল, কারণ না, কালকে পার্টি, সেজন্য। পার্টি? তাতে তোর কি? সিমি মাথা নিচু করে বলল পার্টিতে কি করবো কি পরবো সেটা কিনতে গিয়েছিলাম। নিশান সিমির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল তোকে পার্টিতে যাওয়ার অনুমতি কি আমি দিয়েছি? সবাই তো যা। নিশান সিমির চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে বলল সবাই যাবে, তাতে তোর কি? সিমির চুলে ব্যথা লাগছে, সে চোখ মুখ কুঁচকে বলল ব্যথা লাগছে আমার। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। সিমির চোখে পানি চিকচিক করেছে। নিশান সিমিকে ওইভাবেই ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে বাথটাবে সিমিকে ফেলে দিল। সিমির কোমরে ব্যথা লাগলো। নিশান এইবার টেপ আনলো। সিমির দুই হাত এক জায়গায় করে কসটেপ দিয়ে লাগিয়ে দিল, পা দুটো একত্রে করে দড়ি দিয়ে বেঁধে দিল। সিমির মুখেও একটা কসটেপ লাগিয়ে দিল। বাথটাবে পানি ভর্তি করলো, ফুল বাথটাব পানিতে ভর্তি। সিমি নাড়াচাড়া করছে কিন্তু কিছু করতে পারছে না, শুধু মাথা বাহির করা তার, কান্না আসছে তার, কথা বলতে পারছে না। নিশান একটু ঝুঁকে সিমির মুখোমুখি দাঁতে দাঁত চেপে বলল আমাকে না বলে আমার পারমিশন ব্যতীত শপিং করতে যাওয়ার জন্য আজকে রাত তুই এভাবেই কাটাবি, আর কালকে বিকালের আগেই তোকে এই রুমে বন্দি রাখবো আমি। আমার পারমিশন ব্যতীত কেউ খুলবে না এই রুম, আর যদি কেউ খোলে তারপর 3টা লাশ পড়বে, যে খুলবে তার একটা, আরেকটা তোর, আরেকটা আমার, মাইন্ড ইট। বলে নিশান সিমিকে ওইভাবে একা রেখে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ওয়াশরুমের বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমের লাইট অফ করে দেয়। আবারও নিজের মতো কাজ করতে লাগলো। এদিকে ওয়াশরুমের ভিতর লাইট অফ হতেই সিমি চোখ মুখ খিচে বন্ধ করে নিল, ভয় লাগছে তার প্রচুর। আর এইভাবে পানির ভিতর থেকে দেহ যেন আবাস হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, সে ডাকতেও পারছে না কাউকে, তার কষ্ট হচ্ছে, খুব ভয় লাগছে। আল্লাহর কাছে দোয়া করছে কেউ এসে যেন তাকে বাঁচিয়ে নেয়। রাত 2টা বেজে 2 মিনিট। নিশান অফিসের কাজ শেষ করে ল্যাপটপ রেখে উঠে দাঁড়ালো, সোজা ওয়াশরুমের দিকে গেল। খট করে ওয়াশরুমের দরজা খুলে লাইট অন করলো। নিশান গম্ভীর মুখে ভিতরে ঢুকলো। সে বাথটাবের কাছে এগিয়ে গিয়ে দেখলো সিমি সেন্সলেস হয়ে পড়ে আছে। নিশান নিচু হয়ে সিমির হাতে পায়ের বাঁধন খুলে দিল, মুখে টেকে টেপও খুলে দিল। সিমিকে কোলে করে রুমে নিয়ে আসলো। সোফার উপর শুয়ে কাভার থেকে নিশান নিজের একটা শার্ট বাহির করে সিমির ভেজা কাপড় খুলে পরিয়ে দিল, পরে আবারও কোলে নিয়ে বেডে শুয়ে দিল। এসি অফ করে দিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট ভালোভাবে চড়িয়ে দিল। সিমির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসছে। নিশান ওয়াশরুম থেকে এক মগ পানি এনে রাখলো নিজের কাছে, রুমাল নিয়ে সিমির মাথায় জলপট্টি দিতে লাগলো। সিমির পাশে বসে সিমির ডান হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল। সিমির মুখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে হুট করে নিশান বলে উঠলো কেন বুঝিস না তুই ইস্যু আমাকে? বল কেন বুঝিস না? কেউ তোর ভালো চায় না, তোকে যত প্রোটেক্ট করতে চাই তুই তত বাহানা খুঁজিস হারিয়ে যাওয়ার। কি পেয়েছিস আমাকে? তোকে কষ্ট দিয়েছে, আমি নিজেও ভালো নেই, বুঝিস না তুই এটা? তুই আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তুই বুঝিস না, কখনো জানতে পারবি না তুই, কারণ তুই তো আমাকে বোঝার চেষ্টাও করিস না কখনো। আমার জীবন অতটাও দামি না যতটা তুই আমার কাছে দামি।
আমার দুনিয়া একদিকে, তুই আর একদিকে। তুই বুঝবি কবে আমাকে? আমার ব্যক্তিগত সম্পদ তুই। সেইটা আজ থেকে নয়, তোর 5 বছর বয়স থেকে তুই আমার ব্যক্তিগত সম্পদ হয়ে গেছিস। নিশান থামলো কিছুক্ষণ, তাতে দাঁত চেপে বলল, আজকে লাস্ট। আমার কথার একটু অবাধ্য হলে গড প্রমিস তোকে মেরে দাফন দিয়ে নিজেও মরে দাফন হব। বলে নিশান উঠে দাঁড়ালো, বেলকনিতে চলে গেল। সেখানে গিয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো। রাগ হচ্ছে তার প্রচুর। এই ইডিয়েট আগেও শুনেনি, এখনো শুনবে না তার কথা। রাগে মাথা ফেটে যাচ্ছে। সিগারেটে টান দিতে আসছে, একটার পর একটা 6টা সিগারেট শেষ করলো সে। এখনো ধরেনি। টান একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে। মাথা কিছুতেই তার ঠান্ডা হচ্ছে না। এদিকে রুমের ভিতর সিমির জ্ঞান ফিরল। মাথা ভার হয়ে আছে। চোখের পাতাগুলোতে যেন 10 কেজি ওজন। চোখ টেনেও খুলতে পারছে না। কথা বাহির হচ্ছে না মুখ থেকে। সারা দেহ অবশ হয়ে আছে। সিম বহু কষ্টে চোখ খুলল। চোখ খুলে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। ধীরে ধীরে উঠে বসলো। দেহে বল নেই। সে দুপুরে খাওয়া হয়েছে, আর কিছু খায়নি। সিমি খেয়াল করলো বেলকনি থেকে আওয়াজ আসছে কিছুর। সিমি উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে নিশানকে খুঁজলো। নিশান নেই। সিমি ধীরে ধীরে বেলকনিতে গিয়ে দেখলো নিশান সিগারেট টানছে। সিমি অবাক হয়ে বলল, আপনি সিগারেট খান? সিমির আওয়াজ পেয়ে নিশান সিমির দিকে ফিরল। সিমির কোমর ছোঁয়া চুলগুলো এলোমেলো হয়ে ছেড়ে দেওয়া। নিশানের পরিয়ে দেওয়া শার্ট হাঁটুর উপর উঠে এসেছে। শার্টের বোতামের কারণে শার্টের উপরের দিকে 2-3টা বোতাম খোলা। মেয়েলি সর্বাঙ্গ বোঝা যাচ্ছে ভালোভাবে। নিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেটে একটা টান দিয়ে বলল, তুই এখানে কি করছিস? সিমি আগের মতোই বলল, আপনি সিগারেট খান? নিশান ভ্রু কুঁচকে বলল, আমি প্রশ্ন আর প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না। সিমি নাক চেপে ধরে বলল, তাহলে পরীক্ষার প্রশ্নে কোনোদিন আনসার লিখেননি? তার মানে আপনি ফেলটুস? সিমির কথা শুনে নিশান সিগারেটের আরেকটা টান দিয়ে সিমির কাছে গেল। সিমি পিছাতে পিছাতে দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। সিমি নাক মুখ চেপে ধরল। নিশান সিমির একদম কাছে গেল। তাদের মধ্যে কোনো দূরত্বই নেই। নিশান সিমির মুখ থেকে হাত সরিয়ে সিমির হাত বাহু চেপে ধরল। সিমির কোমর শক্ত ধরায় একটা হাত দিয়ে চেপে ধরল। সিমির ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। সিমির ঠোঁট নিজের দখলে করে মুখের ভিতর নিয়ে সিগারেটের ধোঁয়া সিমির মুখে টিকিয়ে দিল। সিমির যেন দম বন্ধ হয়ে আসছিল, কাশি লাগলো। নিশানের থেকে ছাড়া পেতে যাচ্ছে, কিন্তু নিশান তাকে ছাড়ছে না। সে নিজের মতো কাজ করতেই ব্যস্ত। সিমির দম আটকে আসছে, নিভু নিভু চোখে তাকিয়ে আছে। এমন সময় নিশান সিমিকে ছেড়ে দিত। ছাড়া পেতেই সিমি হাঁপাতে লাগলো, বড় বড় নিঃশ্বাস নিয়ে কাশতে লাগলো। নিশান নিজের ঠোঁট মুছে বাঁকা এসে বলল, এত ওভার পজিটিভ কিছু আমি লাইক করি না, তাই হালকার উপর ঝাপসা দেখালাম তোকে। দ্বিতীয়বার প্রশ্ন করার আগে এই কথা মাথায় থাকে যেন। বলেই সিমিকে কোলে তুলে রুমে নিয়ে গেল। সিমিকে বেডে ফেলে নিজেও সিমির কাছে গেল। সিমির গলায় মুখ ডুবালো, ঘাড়ে কামড় দিল জোরে। সিমির চোখ মুখ খিচে বন্ধ করে নিল। নিশান সিমির কানের লতিতে কামড় দিল, চুমু দিল। সিমির মুখ ভরে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। নিশান উঠলো, নিজের গায়ে থাকা টি শার্ট খুলে ফেললো। সিমির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি মরবো, আমি মারবো, আবার আমি নিজেই কাছে টেনে আদর করব। আমার বিষাক্তময় অত্যাচার আর আদর সহ্য করে নেও জান বাচ্চা। বলে নিশান নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল সিমির উপর। সিমি প্রথম প্রথম বাধা দিলেও নিশান কথা শুনেনি, আর সে কিছু বলল না। সেও হারিয়ে গেল নিশানের মাঝে। রাত 3:30 বাজে। নিশান সিমিকে কোলে করে ওয়াশরুমে ঢুকে গোসল করিয়ে আবারও কোলে করে রুমে এনে নিজের জামা পরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ে দিল। নিজেও শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়ে গেল। সিমি শীত করছে। প্রায় 3-4 ঘন্টা ধরে সে পানির ভিতর ছিল, এখন আবার গোসল করলো। নিশান বলল চুপচাপ বসে থাকতে, তাই সে বসে আছে। নিশান সোজা কিচেনে গেল, ফ্রিজ থেকে ভাত আর তরকারি বাহির করে গরম করলো। অতঃপর প্লেটে নিয়ে আবারও রুমে ঢুকলো। সিমির পাশে বসে লোকমা মাখিয়ে সিমিকে গালে তুলে খাইয়ে দিতে লাগলো, সাথে নিজেও খেলো। খাবার শেষ করে নিশান সিমিকে পেন কিলার আর একটা ওষুধ দিল। ডাক্তারের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলে এইটা বলাই নিশান এইটাই দিল। নিশান বেডে গেলে লাইট অফ করে সিমিকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ঘুমিয়ে পড়। সিমিও বিড়াল ছানার বাচ্চার মতো নিশানের বুকে ঘুমিয়ে রইল, একে অপরকে জড়িয়ে ধরে। রাতের আঁধার কেটে ধরনের বুকে সূর্যের আগমন ঘটল। চারিপাশে পাখিরা কিচিরমিচির। চৌধুরী ম্যানশনে ভোর হতে সবাই কাজে লেগে পড়েছে। সন্ধ্যায় বিজনেস পার্টি আছে, সেজন্য সবাই গোছাচ্ছে। ছাদে সবকিছু ঠিক করা হয়েছে। নিশানও উঠে পড়েছে, সাথে জিহান। ওরা দুজন মিলে এক রুমে বসে অফিসের কাজ করছে। সিমি এখনো ঘুমিয়ে আছে। বাড়ির গিন্নিরা সকালে নাস্তা রেডি করছে। মিষ্টি এসে দাঁড়ালো সেলিনার কাছে। সেলিনা হেসে বলল,
কিছু খাবি মামুনি? মিষ্টি বলল, খালামণি, একটু এদিক আসো তো, কথা আছে। সেলিনা হাতের কাজ ফেলে রেখে মিষ্টিকে নিয়ে চলে গেল। কেয়া এটা দেখে জরিনাকে বলল, দেখছো মেজফা, বড় আফা এই মেয়েকে কত ভালোবাসে, এই মেয়ের জন্য আমাদের সিমিকে মারতে চাইছে। ছি, কত জঘন্যতম কাজ। রোজিনা কেয়াকে শাসিয়ে বলল, কেয়া, এসব বড়দের সম্পর্কে বলা উচিত নয়। বড় আফা আমাদের বড়, আমাদের ঢাল উনি। উনি ঠিক পরিবার থেকে এই শক্তপোক্ত করে রেখেছেন, এইভাবে বলা উচিত নয়। কেয়া বলল, তুমি তো সরল কেন মেজো আপা? তোমার মেয়েকে সে মারতে চাইলো, এরপর তুমি তাকে ভালো বলছো, সম্মান করছো। রোজিনা কেয়াকে বুঝিয়ে বলল, দেখ কেয়া, বড় আপা অন্যায় করেছে, তাদের উচিত, আমাদের উচিত তাকে অন্যায় থেকে বাহির করে আনা। এভাবে অসম্মান করা উচিত নয়। উনি খুব ভালো মানুষ, এটা আমি জানি। আমার যখন 15 বছর বয়স, তখন আমি বিয়ে হয়ে এ বাড়িতে আসি। তারপর বড় আপাকে মা হিসেবে পেয়েছি, আমাকে আগলে রেখেছে সবসময়। হয়তো তার ভাবনাতে একটু ভুল হয়েছে, এই বলে আমাকে এই বলে আমাকেও যে তার সাথে তাল মেলাতে হবে, এমনটা তো নয়। কেয়া মাথা নাড়িয়ে হাতে হাতে কাজ করতে করতে বলল, তুমি যা বলছো তা ঠিক, তবে বড় আপা ভুল বুঝলে ভালো হবে, না বুঝলে নিজের পায়ে নিজেই কুড়োল মারবে। আমাদের নিশান সিমিকে অনেক ভালোবাসে, সিমিকে দ্বিতীয়বার আঘাত করতে চাইলে নিশান নিশ্চয়ই ছেড়ে দেবে না। রোজিনা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। এদিকে সেলিনা মিষ্টিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। এদিকে আপাতত কেউ নেই। মিষ্টি ফিসফিস করে বলল, খালাম্মু, সবকিছু ঠিক করে ফেলেছি আমি, সে চলে আসবে সন্ধ্যায়। সেলিনাও ফিসফিস করে বলল, খুব ভালো করেছিস মামুনি, এখন শুধু সন্ধ্যার অপেক্ষা, তারপর বাকিটা নিশান বুঝে নেবে, কে ওর যোগ্য আর কে ওর অযোগ্য। মিষ্টি হাসলো, অতঃপর উঠে নিজের রুমে চলে গেল। সেলিনা উঠে কিচেনে গিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। সামিয়া যারা রাত্রি তিনজনে নিশানের রুমে ঢুকলো, দেখলো সিমি এখনো ঘুমিয়ে আছে। সামিয়া গিয়ে সিমির মাথায় চাটি মারলো। সিমি ঘুম থেকে লাফিয়ে উঠে বসে পড়লো, বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। ওদের তিনজনের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, সমস্যা কি, মারলি কেন? রানী সাহেব আর কতক্ষণ ঘুমাবেন? সেই বিকাল থেকে ঘুমিয়েই আছেন তো। সে বালিশে হেলান দিয়ে বলল, কি করতে এসেছিস সেটা বল। যারা একটা শপিং ব্যাগ সিমির দিকে এগিয়ে দিয়ে বলল, ভাবিজান, কালকে তো আপনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই আপনার জন্য সুন্দর ড্রেসটা কিনেছি, পরে ভাইয়াকে পরে ভাইয়াকে পাগল করে দিও। সিমি মন খারাপ করে বলল, পার্টিতে আমি যেতে পারবো না, তোর ভাই আমাকে যেতে দেবে না, বিকালে বিকাল পর্যন্ত রুম লক করে রাখবে। যারা ভ্রু কুঁচকে বলল, কেন? জানি না, শুধু বারণ করেছে, আমি এটাই জানি। বলে সিমি ব্যাগ রেখে ওদের দিকে যেতে গেলে যারা বলল, হুম, ফিরিয়ে দিস না, পার্টিতে যেতে পারিস না, রুমে থাকিস, ভাইয়া যখন আসবে তখন পড়িস, দুটো ড্রেস আছে বুঝেছিস, পরে ভাইয়াকে পাগল বানিয়ে দিস। সিমি কিছু বললো না, ওরা তিনজন চলে গেল। সিমি উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আসলে জ্বরটা পড়ে গেছে সিমির গা থেকে। সিমি নিজের ড্রেস পরে নিয়ে নিচে চলে আসলো নাস্তা করার জন্য। সবার সাথে নাস্তা করা শেষে রোজিনা সিমিকে ডেকে বলল, সিমি, তুই একটু নিশান আর জিহানকে নিয়ে আয় তো নাস্তা করার জন্য, ওরা রুমের ভেতর কাজ করছে নাকি, আসলে ওরা তো খেতে আসছে না। সিমি কিছু বলল না, মাথা নাড়িয়ে সুন্দর করে ঘোমটা টেনে হাতে খাবার নিয়ে উপরে চলে গেল। যাওয়ার আগে সামিয়াকে বলল, এই সামি, আয় আমার সাথে। সামিয়া মুখ কুঁচকে বলল, আমি যাব না, তুই যা। কুত্তি, ওইটা তোরও ভাতার আছে ওইখানে। সামিয়া দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, একটা তোর ভাতার আর একটা আমার দুলাভাই, যা যা, দুলাভাই আর ভাতারকে একসাথে নাস্তা দিয়ে আয়। সিমি আর কোনো কথা না বলে উপরে গেল। নিশানরা যেই রুমে আছে সেই রুমে গিয়ে নক করে ভেতরে ঢুকে ট্রেটা রেখে বলল, খাবার খেয়ে আবার কাজ করেন। বলে সিমি চলে যেতে গেলে নিশান বলে উঠল, তোকে বাহিরে বেরোতে কে বলেছে? সিমি একটু ঢোক গিলে বলল, নাস্তা করতে বের হয়েছিলাম। নিশান এবার ধমকের সুরে বলল, ইডিয়েট, রুমে যা, তোকে যেন আর বের হতে না দেখি। সিমি কিছু না বলে রুমে গিয়ে বেডে বসলো। নিশানকে গালি দিতে দিতে বলল, শালা বিদেশি কুত্তা, আমি কি অন্যের সাথে পালিয়ে যাচ্ছি, নাকি নাকি হানিমুনে যাচ্ছি? ইঁদুরের বাচ্চা, গন্ডার 10 নম্বর বাচ্চা, আস্ত একটা গাধা। বলে সিমি বেডে বসে ফোন বের করে ফোনে কোরিয়ান ড্রামা দেখতে লাগলো। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসছে, 4:30 হয়েছে। বাড়িতে এইবার বিজনেসম্যানরা একে একে আসতে শুরু করেছে। তাজউদ্দিন, সালাউদ্দিন ওদের ওয়েলকাম করছে। জামাল উদ্দিন রান্নাঘরে দিকটা দেখছে। নিশান আর জিহান মাত্র কাজ শেষ করে উঠলো। জিহান নিজের রুমে ঢুকে দেখলো সামিয়া আলমারিতে কি যেন খুঁজছে। জিহান আস্তে আস্তে রুমে ঢুকে দরজা লাগিয়ে সামিয়ার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো, বলল, বউ, কি খুঁজছো এভাবে? হুট করে এমন কণ্ঠ শুনে সামিয়া ভয় পেয়ে লাফিয়ে উঠলো। পিছনে ফিরে যেতে নিলেই জিহানের বুকের সাথে ধাক্কা লাগে।
জিহান মুচকি এসে বলল, আরে একটু উপরে লাফ দিলে খুব সুন্দর দেখা যাচ্ছে। আরো একটু উপরে লাফ দিতে খুব সুন্দর দেখাচ্ছিল। সামিয়া ভয়ে একপাশে সিটিয়ে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? প্রশ্নটা আমার করা উচিত, তুমি এই রুমে কি করছো? সামিয়া হেসে বলল, রুমটা তো আমার, তাই না? তা এখন সরেন, আমার কাজ শেষ এই রুমে, পরে আবার আসবো। বলে যেতে নিলে জিহান সামিয়ার কোমরে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। রুমটা নিজের বলে দাবি করছো তো রুমের এই মানুষটাকে কি বলে দাবি করবে বউ? কারণ আমার আপনাকে লাগবে না। বলে সামিয়া নিজেকে ছাড়াতে লাগলো, কিন্তু জিহান আরো শক্ত করে তাকে চেপে ধরে বলল, তোমার লাগবে না, তবে আমার লাগবে। বিয়ে করেছি কাল থেকে বউকে কাছে পাচ্ছি না, এখন পেয়েছি, মনটা আনচান করছে বউয়ের আঁচল ধরে বেড়ানোর জন্য। সামিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, আপনার মনে আপনার মনে 10 বালতি পানি, কারণ আমি শাড়ি পরি নাই। পরনেই পরবে, পরে আমার হাত তোমার শাড়ির আঁচলে বেঁধে এই গান গাইবে, আঁচলে বাঁধিয়া রাখিব তোমারে, আঁচলে বাঁধিয়া রাখিব তোমারে। সামিয়া জিহানের থেকে ছাড়া পাওয়ার জন্য নাড়াচাড়া করতে করতে বলল, সেগুলো বালি, আমি কখনোই এগুলো বলবো না, সরে যান। জিহান অবাক হয়ে বলল, বউ তুমি আমাকে জান বললে? সামিয়া বিরক্তি কণ্ঠে বলল, যেতে বলেছি আমার কাছ থেকে। সামিয়ার বিরক্তির মুখ দেখে জিহান টুক করে সামিয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে নিল। সামিয়াকে ছেড়ে দিয়ে বলল, তোমার বিরক্তি মুখটা দেখতে দারুণ, তাই সামলাতে পারলাম না আর কি। বলে জিহান ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে সামিয়া নিজের ঠোঁটে হাত দিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হুঁশ ফিরতে সে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে গালি দিতে দিতে রুমে চলে গেল। নিশান রুমে এসে আগে শাওয়ার নিল। সে নিজেকে রেডি করে নিল একেবারে। সে কালো স্যুট পরেছে। সিমি চুপচাপ বসে ফোন দেখছে, কিন্তু আর চোখে নিশানকে ঠিকই দেখেছে। নিশান নিজের চুল সেট করতে করতে বলল, এত আর চোখে না থাকি সরাসরি দেখ, তোর হাজবেন্ড এত সুন্দর দেখতে, তুই তাকিয়ে থাক। সিমি চোখ নামিয়ে ফোন দেখতে দেখতে বিড়বিড় করলো, সুন্দর না চাই, বিদেশি কুত্তা, আমি দেখেছি তো, কিভাবে বুঝলো? নিশান এইবার সিমির কাছে আসলো, সিমির বাহু ধরে টেনে তুললো, সিমির কপালে গভীর চুমন দিয়ে বলল, আমি রুমে খাবার পাঠিয়ে দিব, রুম থেকে একদম বের হবি না যতক্ষণ পর্যন্ত না আমি আসছি, চুপচাপ করে বসে ফোন দেখবি। সিমি কিছু বলল না। নিশান এইবার সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বাহির থেকে লক করে বের হয়ে গেল, সব গেস্টের ওয়েলকাম জানানোর জন্য। সিমি উঠে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আসলো। সে বেড়ে বসে আইসক্রিম খেতে খেতে ফোন দেখতে লাগলো। মিষ্টি ফোন হাতে নিয়ে কাউকে কল করলো। 2-3 বার রিং হতেই কল রিসিভ করেতেই মিষ্টি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আছো কোথায় তুমি? ওপাশ থেকে বলল, আমি চলে এসেছি, নিশানের সাথে আপাতত এখানে দেখা হয়নি, ওর সাথে দেখা করার পরেই আমি আসবো। হুম, আমি 2য় তলায় থাকবো, আমাকে কল দেবে। খুব রিস্কের কাজ, কিন্তু সাবধানে করতে হবে। ওপাশ থেকে বলল, আমি জানি, তোমার চিন্তা করতে হবে না, রাখছি। বলে কল কেটে দিল। মিষ্টি বাঁকা এসে বলল, শুধু কিছু সময় অপেক্ষা, তারপর ধামাকা। সে আর দাঁড়ালো না। না দাঁড়িয়ে রুমে গিয়ে সুন্দর ড্রেস পরে পার্টির জন্য রেডি হয়ে জয়েন করতে গেল। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। আর কি মনে হয় পরবর্তী পর্বেতে পার্টিতে সিমির সাথে কি হতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।